সময়টা যদি থমকে যেত, ফিরে যেত সেখানে যেখানে সবকিছু ঠিক ছিল, যেখানে বিশ্বাস ভঙ্গুর ছিল না, যেখানে সে এতটা নিঃস্ব হয়ে যায়নি। কিন্তু আরাধ্যা জানে যে সময় ফিরে আসে না আর। সময় কেবল তার শূন্যতা রেখে যায় এক অদৃশ্য শাস্তি হয়ে। আরাধ্যা হতবাক হয়ে তাকিয়ে রইল। মুহূর্তের জন্য যেন শরীরের সমস্ত রক্ত বরফ হয়ে গেল। বুকের ভেতর একটা ভারী পাথর ধীরে ধীরে গলে গলে নামছে। অথচ সে দাঁড়িয়ে আছে একই জায়গায়, নিস্পন্দন। ছবির ভেতরে যা দেখলো তা সে কল্পনাতেও আনেনি। মানুষটা এতটা নিষ্ঠুর! এটা এটা কি? আরাধ্যার কণ্ঠে বিস্ময়, শূন্যতা আর একরাশ যন্ত্রণার অনুকরণ। সময় যেন থমকে যাচ্ছে, বাতাসের শব্দটাও যেন মনে হচ্ছে থমকে যাচ্ছে। কেবল সারফারাজ ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসিটা। ঠান্ডা গলায় বলে উঠল, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, নিজেই বুঝে নাও। আরাধ্যা দ্রুত ফোনটা টেনে নিল আরো ভালো করে দেখার জন্য। তারপর যেন তার দম আটকে আসছে, হাত পা কাঁপছে, চোখের সামনে পৃথিবী ধোঁয়াশা হয়ে যাচ্ছে। সে ভাবল, কেন হলো এমন তার সাথে? সে চিৎকার দিয়ে বলে উঠল, মিথ্যা, এটা মিথ্যা। সারফারাজ হালকা গলায় হাসলো, যেন সে এতক্ষণ এই প্রতিক্রিয়ার জন্যই অপেক্ষা করছিল। তুমি কিভাবে এতটা নিশ্চিন্ত? আরাধ্যার শ্বাস দ্রুত হয়ে এলো। সে চোখ তুলে তাকালো সারফারাজের দিকে, যেন ভয় আর সংশয়ের মাঝে দোদুল্যমান এক নৌকা। আপনি কি বলতে চাইছেন? সারফারাজ এবার সত্যিকারের গম্ভীর হলো। আমি যা বলতে চাইছি তা তোমার চোখের সামনেই রয়েছে আরাধ্যা। যার জন্য অপেক্ষা করছো, যাকে তুমি নিজের সবচেয়ে আপন ভেবেছিলে, সে তোমার আড়ালে কি করছে সেটা জানার সময় এসেছে। আরাধ্যা এক ধাক্কায় পেছনে সরে গেল, যেন কেউ তার হৃদয়ে গভীরে ছুরি বসিয়ে দিয়েছে। তার গলা শুকিয়ে আসছে। তুমি যা দেখছো সেটাই সত্যি আরাধ্যা। আর যদি এখনো মনে করো আমি তোমার ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছি, তাহলে এই রাতেই বেরিয়ে যাও এখান থেকে, কারণ তোমার জন্য খারাপ সময় অপেক্ষা করছে। আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না। আরাধ্যার মাথা চক্কর দিয়ে উঠল। কি করবে সে? এই সত্য গ্রহণ করবে, নাকি একে মিথ্যা ভেবে উড়িয়ে দেবে? কঠিন স্বরে সে বলে উঠল, আমি আপনাকে কেন বিশ্বাস করব? কিভাবে বুঝবো এইসব সত্যি, মিথ্যা নয়? আপনি নাটক করছেন না? সারফারাজ হো হো করে হাসলো। তারপর চোখে এক অদ্ভুত ধূর্ত দৃষ্টি এনে বলল, আমার কাছে একটা নয় আরাধ্যা, হাজারটা প্রমাণ আছে। আমি চাইলে তোমাকে দেখাতে পারি। কিন্তু বলো তো, আমার মিথ্যা বলে কি লাভ? বরং তুমি বলো, তোমার কাছে কি কোনো যথাযথ প্রমাণ আছে ইহসানকে নির্দোষ প্রমাণ করার? আরাধ্যার ঠোঁট শক্ত হয়ে গেল। তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরছে, অথচ কোনো উত্তর নেই। সারফারাজ একটু থেমে ঠান্ডা কণ্ঠে বলল, তাহলে বলো, এত রাতে এই ঈশান কোথায় গেল? এমন কি কাজ আছে যা তোমাকে বলে যেতে পারলো না? আর ও যে কিভাবে আঘাত পেল আমি সেটাও জানি। এরপর যে সে ফোনটা আরাধ্যার সামনে ধরে আরেকটি ভিডিও প্লে করলো। আরাধ্যার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তার এই ছোট্ট হৃদয় এত ক্ষতের ভার বইতে অক্ষম, যেন কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে আঘাত করছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোক ঈশানকে মাটিতে ফেলে পায়ের নিচে চেপে ধরেছে। ঈশানের ঘাড়ে রক্তাক্ত, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। ঈশানের হাতে বন্দুক, ঠিক যেমন সে একটু আগে বাড়ি ফিরেছিল। আরাধ্যার পুরো পৃথিবী যেন এক ঝটকায় ধ্বংস হয়ে গেল। সে অসহায়ের মতো সারফারাজের দিকে তাকালো, চোখ দুটো ভয় আর সংশয়ে টলমল করছে। সারফারাজ এবার আরাধ্যার খুব কাছে বসে শান্ত স্বরে বলল, আরাধ্যা, তুমি তো সব দেখতেই পাচ্ছ। ঈশান একটা প্রতারক। সে ডাবল লাইফ বাঁচাচ্ছে। সে অস্ত্র পাচার এছাড়াও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত। আরাধ্যা কেঁপে উঠল। প্রতারক? তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শুধু প্রতারক না, সে কি সব জঘন্য কাজকর্মের সাথে যুক্ত
আর আরাধ্যা কি করবে? তার সব প্রমাণ তো তার সামনেই। সে কি সব অবিশ্বাস করতে পারবে এত সব প্রমাণ? সারফারাজ গভীর চোখে তাকিয়ে বলল, আমি জানি তোমার জন্য এটা মানা খুবই কঠিন, কিন্তু বাস্তবতা বদলায় না। ঈশান যা করেছে তার প্রমাণ আমার হাতে। তুমি চাইলে আরো দেখতে পারো। আরাধ্যা কোনো মতে নিজেকে সামলে ফিসফিস করে বলল, কিন্তু সে তো বলেছিল দেশের জন্য, সবার ভালোর জন্য কাজ করছে। তাহলে এই সব কি? সারফারাজ দীর্ঘশ্বাস ফেলার ভঙ্গি করে তারপর বলল, তোমার সামনেই তো প্রমাণ রয়েছে। তারপরও কি তোমার মনে হয় যে ঈশান সত্যি বলছে? ও তো সত্যির লুকানোর জন্য মিথ্যা বলেছে। তোমার কি তাই মনে হচ্ছে না? ঠিক এই কারণেই তোমার জানার দরকার ছিল সে কখনো শুধু একজন বিজনেসম্যান ছিল না আরাধ্যা। আর তার আরো অনেক কিছু আছে যা তুমি জানো না। আরাধ্যা এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করলো। তার ভেতরে এক ভয়ঙ্কর ঝড় বইছে। ঈশান কি সত্যি প্রতারক, নাকি এখানে অন্য কোনো খেলা চলছে? তারপর সে দৃঢ় কণ্ঠে বলল, আমি ঈশানকে চোখ বন্ধ করে বিশ্বাস করি না, কিন্তু একপাক্ষিক প্রমাণ দেখে তাকে দোষী মনে করব না। এতটাও নির্বোধ নই। আপনি বলছেন আপনার কাছে হাজারটা প্রমাণ আছে, তাই না? তাহলে আমাকে সব প্রমাণ দেখান, এক এক করে। আমি নিজে যাচাই করতে চাই। তার চোখে জ্বলজ্বল করছে প্রতিজ্ঞার আগুন। যদি সত্যি হয়, তবে আমি আরাধ্যা আপনাকে কথা দিচ্ছি, এর শাস্তি আমি নিজের হাতে ওকে দেব। সারফারাজ এক মুহূর্ত চুপ থেকে হেসে ফেলল। তুমি সত্যি বুদ্ধিমতী আরাধ্যা। ঠিক এই কারণেই তোমার জন্য আমার এতটা অপেক্ষা। ঠিক আছে, আমি তোমাকে সব দেখাবো, কিন্তু মনে রেখো, যা জানবে তা তোমার পৃথিবী পুরোপুরি বদলে দেবে। তুমি প্রস্তুত তো? আরাধ্যা নিঃশেষ হয়ে ফ্লোরে বসে রইল, যেন তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, কিছুই করার নেই। চারপাশের সবকিছু ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছিল। সময়ের স্রোত থমকে গেছে তার কাছে। পৃথিবী যেন এক তীব্র শূন্যতায় মিশে গেছে। হৃদয়ের গভীরে দগদগে ক্ষত আর বিশ্বাস ভঙ্গের তীক্ষ্ণ যন্ত্রণা তাকে এক মুহূর্তে নিঃশেষ করে দিচ্ছে। সারফরাজ ধীর পদক্ষেপে রুম থেকে বেরিয়ে এসে ল্যাপটপটা হাতে নিয়ে আরাধ্যার সামনে বসলো। ঠান্ডা অথচ নির্মল কণ্ঠে বলল, আমি চাই না তুমি কষ্ট পাও, তাই সবকিছু তোমাকে দেখিয়ে দিচ্ছি, যাতে তুমি নিজেই সত্য মিথ্যা বুঝতে পারো। তার আঙ্গুল স্ক্রিনের উপরে খেলা করছিল। একের পর এক ফুটেজ প্লে হতে লাগলো। চোখের সামনে ভেসে উঠল কিছু দৃশ্য, যা দেখলে যে কারোরই মনে সংশয় জাগবে। ঈশানের গতিবিধি, তার চলাফেরা, সবকিছুই যেন রহস্যজনক মানুষের সাথে তার সাক্ষাৎ। সবকিছু এমন ভাবে সাজানো হয়েছে যেন বোঝাই যায় সে কোনো অন্ধকার চক্রের অংশ। তবে সবচেয়ে বেশি ধাক্কা দিল শেষের দৃশ্যটা। একটি সাদা বিছানার ওপরে ঈশান নগ্ন শরীরে এক নারীর সাথে গভীরতায় ডুবে থাকা সেই দৃশ্য। আরাধ্যার চোখের সামনে সবকিছু যেন ধোঁয়াটে হয়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা, যা ভাষার প্রকাশের ঊর্ধ্বে। শরীরটা কাঁপতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে এলো। সারফারাজ এক ঝলক চেয়ে দেখলো আরাধ্যার প্রতিক্রিয়া। তার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটে উঠল, কিন্তু মুখে করুণার ছাপ এনে বলল, আরাধ্যা, আমি জানি এই সত্যি তোমার পক্ষে মেনে নেওয়া কঠিন, কিন্তু সত্য কখনো বদলায় না। ঈশান শুধু তোমাকে ঠকায়নি, সে তোমার পুরো পরিবারকেই ধ্বংস করে দিয়েছে। তোমার বাবার ব্যবসার অবস্থা কি তুমি জানো? সব লসের পেছনে ঈশানের হাত আছে। সে ইচ্ছাকৃতভাবে তোমার বাবার ব্যবসাকে ধ্বংস করেছে, যাতে তোমাকে সে সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ করতে পারে। আরাধ্যা তীব্র চোখে তাকালো সারফারাজের দিকে। তার কণ্ঠ কাঁপছিল। তবু সে বলল, কিন্তু ঈশান তো আমাকে বিয়ে করতেও চাইছিল না, তার পরিবার তাকে জোর করছিল। তাহলে এসব কথা কিভাবে সত্যি হয়? সারফারাজ অট্ট হাসিতে হেসে উঠল, যেন আরাধ্যার সরলতা তার জন্য বিনোদনের এক উপকরণ মাত্র। তারপর ধীর স্বরে বলে উঠল,
তুমি এতই বোকা আরাধ্যা? ভাবো তো, একদিনের নোটিশে কেন সে তোমাকে বিয়ে করলো? সত্যি কি সে বাধ্য হয়েছিল, নাকি তার পরিকল্পনারই অংশ ছিল? আর বিয়ের রাতে কোথায় গেল সে? তোমার কাছে, নাকি অন্য কোনো নারীর কাছে? হাহা। আরাধ্যার দৃষ্টি অস্পষ্ট হয়ে এলো। সত্য মিথ্যার দোলাচলে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ঈশান কি সত্যি এতটা নির্মম, এতটা প্রতারক, এত খারাপ একটা মানুষ? সে নিজেকে একটাই। সারফারাজ আবারও বলল, আমার কথা যদি বিশ্বাস না করো, তাহলে তোমার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করো, দেখো তিনি কি বলেন। এই বলে সারফারাজ আরাধ্যার দিকে তার ফোনটা এগিয়ে দিল। আরাধ্যার দৃষ্টি কঠিন হয়ে গেল। তার ভেতরের এক অংশ ধ্বংসস্তূপের মতো পড়ে আছে, কিন্তু আরেক অংশ ধীরে ধীরে জেগে উঠছে, প্রতিশোধের আগুনের মতো। বুকের ভেতর থেকে এক তীব্র আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সে দমিয়ে রাখলো। ঠোঁট কাঁপলো, চোখের কোণে জল টলমল করলো, কিন্তু পড়লো না। সে কাঁদবে না। তার ভেতর থেকে একটা গুমড়ে ওঠা কান্না বেরিয়ে আসছিল। সে মনে মনে ফিসফিস করে বলল, কেন ঈশান মির্জা, কেন এমন করলে আমার সাথে? আমার দোষটা কি? শুধু তোমাকে ভালোবেসেছিলাম, এতটুকুই কি আমার অপরাধ? ভালোবাসায় যদি পাপ হয়, তবে আমার শাস্তি কি মৃত্যুর চেয়েও কঠিন? আমার বুকের ভেতরটা রক্তাক্ত, কিন্তু তুমি তো তা দেখতে পাচ্ছ না, শুনতে পাও না আমার আহাকার। আমি তো এই জীবনে আর কিছুই চাইনি, শুধু তোমাকে। তবু তুমি কেন আমায় এইভাবে ভেঙে দিলে? কিসের দোষে? শুধু প্রতিশোধ নিলে? সে চোখ বন্ধ করলো, কিন্তু মনের ভেতর ঈশানের প্রতিটা স্মৃতি ঝলসে উঠল। তার হাসি, তার ছোঁয়া, তার প্রতিটি মিথ্যা প্রতিশ্রুতি, সমস্ত আবেগ এক নিমিষেই তুষার হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখের জ্বলন্ত শিখা নিয়ে বলল, আমি এখান থেকে বের হতে চাই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? ইউএসএ তে আমার খালামণি থাকেন, আমি সেখানে যেতে চাই। সারফারাজের হৃদয় আনন্দে নেচে উঠল। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। তার বহুদিনের ইচ্ছা পূরণ হচ্ছে। বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে সে চিৎকার করে হাসছিল। সে মৃদু স্বরে বলল, আর কেউ থাকুক বা না থাকুক, আমি তোমার পাশে আছি আরাধ্যা। তুমি যা চাও আমি তাই করব। আমি চাই না তুমি এই অন্ধকারে ডুবে যাও, বরং এখনই চলে যাও। ঈশান যদি ফিরে আসে, তাহলে তুমি আর পালাতে পারবে না। আরাধ্যা শান্ত চোখে তাকালো, তার দৃষ্টি এবার অশ্রুহীন। সে একবারও পিছু ফিরে দেখল না, তবে তার মনে একটাই প্রতিজ্ঞা জেগে উঠল। তুমি কি ভাবছো ঈশান মির্জা, তুমি আমাকে এত সহজে ভেঙে ফেলবে? তুমি আমাকে তুচ্ছ করে দূরে ঠেলে দেবে, আমার পরিবারকে ধ্বংস করবে, আর আমি কিছুই করব না? না, আমি ফিরে আসব। আমি ফিরে আসব এমন এক রূপ নিয়ে, যা তুমি কল্পনাও করনি। আমার ভালোবাসার প্রতিদান যদি ধ্বংস হয়, তাহলে আমি ধ্বংস হয়েই তোমার সামনে দাঁড়াবো। অপেক্ষা করো ঈশান মির্জা, আমার কামব্যাকের জন্য। আরাধ্যার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সারফারাজ বুঝতে পারল না সে হেরে গেল নাকি জিতে গেল, কারণ এই মুহূর্তে যে আরাধ্যা উঠে দাঁড়িয়েছে, সে আর আগের সেই সরল বিশ্বাসী মেয়েটি না। এখন তার চোখে শুধুই ধ্বংসের আগুন, প্রতিশোধের প্রতিজ্ঞা। 2 বছর পর নিউ ইয়র্ক, অন্ধকার। নিউ ইয়র্কের আকাশ আজও মেঘাচ্ছন্ন, আর সেই সাথে রাত প্রায় গভীর। রেড হুক প্রোকলিস শহরের এক পুরানো গুদাম ঘর, যার দেওয়ালের ফাঁক দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ছে। হঠাৎ ভেতর থেকে এলো চাপা কান্নার শব্দ। কেউ কি শুনতে পাচ্ছে? আরাধ্যার শব্দ শোনা মাত্রই এক মুহূর্তও দেরি করলো না। সঙ্গে থাকা তার কলিগ লিসার সাথে দ্রুত পা চালিয়ে গুদাম ঘরের ভেতরে ঢুকে গেল। মেঝেতে পড়ে আছে এক তরুণী, হাত পা চোখ দড়ি দিয়ে বাঁধা। আরাধ্যা দৌড়ে গিয়ে মেয়েটিকে ডেকে ওঠালো, অরুণী, তুমি ঠিক আছো তো? আরাধ্যা আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সামনের দিকে চোখ যেতেই, আর তার ঠিক সামনের ছায়ার ভেতরে দাঁড়িয়ে আছে কেউ। আরাধ্যার কিছু জিজ্ঞাসা করার আগেই
আরাধ্যার চোখ যেন মুহূর্তে দপদপ করে উঠল। সেই চোখ, গাঢ় অন্ধকারেও যে চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে তা সে ভুলতে পারবে না। আরাধ্যা মনে মনে আওড়ালো, ঈশান মির্জা। অনাকাঙ্ক্ষিত একটি মুখ, 2 বছর আগে যার জন্য সে সব ছেড়ে নিজের অস্তিত্ব হারিয়েছিল, যে তার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। কিন্তু আজ আরাধ্যা আর সেই আগের মেয়েটি নয়। আজ সে ভীত নয়, আজ তার ভেতরে আগুন কেবল ছড়িয়ে পড়তে যাচ্ছে। সে নিজেকে ধাতস্থ করে, তার চোখের দিকে স্থির তাকিয়ে কটাক্ষের হাসি হেসে বলল, হাই, কি অদ্ভুত! আপনাকে কি আবারও মানুষ কিডন্যাপ করতে হয়েছে? ঈশান একটু চমকালো না, বরং সেই শান্ত গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আরাধ্যার ঠোঁটের কোণে তীব্র বিদ্রুপ ফুটে উঠল। আপনি কি ভেবেছেন আমাকে ঠকিয়ে দিয়ে নিশ্চিন্তে বেঁচে থাকবেন? তার কণ্ঠ কাঁপছে না, বরং তাতে বিষ মিশে আছে। আমি মরিনি ঈশান মির্জা, আমি আবার ফিরে এসেছি। আপনি এতই হতভাগা যে আমার সামনে এইভাবে পড়তে হলো। তারপরে হো হো করে হেসে উঠল। তবে এবার ভালোবাসার জন্য নয়, প্রতিশোধের জন্য, লড়াইয়ের জন্য। এবার ঈশানের চোখ এক মুহূর্তের জন্য ঝলসে উঠল, কিন্তু কিছু বলার আগেই আরাধ্যা 1 সেকেন্ডও দেরি করলো না। তার হাতের পকেট থেকে বেরিয়ে এলো মরিচের গুঁড়ার স্প্রে। এক মুহূর্তে সে ছুড়ে দিল ঈশানের মুখের দিকে। ঈশান একটু পিছিয়ে গেল, চোখ কসলাতে লাগলো, কিন্তু তার ঠোঁটে একটু ব্যথার প্রকাশ নেই, বরং এক গভীর প্রশান্তি। এই একই মেয়ে যে একসময় তার জন্য অপেক্ষার প্রহর গুনেছে, আজ সে নির্দ্বিধায় তাকে স্প্রে মারছে। আরাধ্যার চোখে তীব্র বিদ্রুপ। আপনার মতো মানুষের জন্য কোনো ক্ষমা নেই মিস্টার মির্জা। আপনার কি মনে হয় আপনি আমাকে ফেলে দেবেন, আমাকে তুচ্ছ ভাববেন, আর আমি কিছুই করব না? না, আমি ফিরে এসেছি ঈশান। আমি ফিরে এসেছি এমন এক রূপ নিয়ে যা আপনি কখনো কল্পনাও করেননি। তার চোখ তীক্ষ্ণ, কণ্ঠের প্রতিটি শব্দ বজ্রের মতো। আপনি যদি আমার ভালোবাসার প্রতিদান ধ্বংস করেন, তাহলে এবার আমি ধ্বংস হয়েই আপনার সামনে দাঁড়াবো। আপনার চোখের সামনে আমি এমন এক আগুন ধরাবো যার শিখা আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে। ঈশান কেবল নীরবে দাঁড়িয়ে শুনল। তার চোখে বিস্ময় নেই, বরং এক গভীর বেদনা বোধ। আরাধ্যা মেয়েটার হাত ধরে ঘুরে দাঁড়ালো, যাওয়ার আগে শেষবারের মতো তাকিয়ে বলল, আমার সামনে আসার চেষ্টা করবেন না। এইবার যদি সামনে আসেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমি আর আগের মতো নেই। আপনার পরিণতি কি হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এই বলে সে চলে গেল, একবারও পেছনে না তাকিয়ে। ঈশান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখের নিচে গলিয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, মরিচের স্প্রে জ্বালা এখনো চোখে। কিন্তু সে হাত বাড়িয়ে চোখ মুছল না, বরং চোখটা বন্ধ করে গভীর শ্বাস নিল। তুমি সত্যি বদলে গেছো আরাধ্যা, কিন্তু তুমি কি জানো আরাধ্যা, সেই সত্যি বদলে গেছে। কিন্তু সে কি জানে এই মানুষটাকে তার সবচেয়ে বেশি বড় শত্রু মনে করছে, যে কিনা তাকে রক্ষা করেছিল? সে কি জানে সে তার সামনে দাঁড়িয়ে আছে না ভালোবাসার জন্য, বরং তাকে আগলে রাখার জন্য? ঈশান চোখটা বন্ধ করলো। এই যুদ্ধ ভালোবাসার বিরুদ্ধে নয়, এই যুদ্ধ ভুল বোঝাবুঝির বিরুদ্ধে। আর এই যুদ্ধে সে কখনো হারতে চায় না। ঈশান ঠান্ডা ঠান্ডা হেসে বলে, আমি শুধু জানি আপনি আমার থেকে পালাতে পারেন না মহারানী। আমি আজও সেই আগের ঈশানই আছি। তার ঠোঁটের কোণে এক ম্লান হাসি ফুটে উঠল। সে তো শুধু সময় দিয়েছিল, দূরে তো আর চলে যায়নি। ঈশান চেয়ারটায় বসে পড়ল। এর মধ্যেই ঈশানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিশাদ দৌড়ে এসে গোডাউনে ঢুকলো। সে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, স্যার, সবাই ধরা পড়েছে, কিন্তু মাস্টার মাইন্ড পড়েনি। বেটা পালিয়েছে, ধরতে পারলে যে কি যে করতাম। এতদিন যাবৎ আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তবে যাই হোক স্যার, মেয়েটাকে যে ধরতে পেরেছি এটাই বেশি। তারপর রিশাদ আশেপাশে তাকিয়ে দেখলো মেয়েটা কোথাও নেই। সেই স্থানকে উদ্দেশ্য করে বলল, স্যার, মেয়েটা কোথায়? এখানেই তো রেখে গিয়েছিলাম।
ঈশান রিশাদের দিকে তাকিয়ে বলল, এই যে দেখো, গেঞ্জি দেখিয়ে বলল, আমার গেঞ্জির ভেতরে ঢুকিয়ে রেখেছি, তুমি যাতে মেয়েটাকে দেখতে না পাও। রিশাদ হতভম্ব হয়ে গেল। সে কিছুই বুঝতে পারল না। আসলে সে বুঝবেই বা কি করে? এত কয় বছরে সেই মানুষটাকে বুঝতে পারেনি। তাই সে আর কথা বাড়ালো না। সে জানে সে কিছু জিজ্ঞাসা করলেও বলবে না। তাই সে মন খারাপ করে বলল, তাহলে যাওয়া যাক স্যার। ঈশানের কোনো ভাব গম্ভীর দেখা গেল না। সে বসে বন্দুক নিয়ে মাথা চুলকে বলল, রিশাদ, তোমার বউ কেমন আছে? রিশাদ যেন আকাশ থেকে পড়ল। স্যার কি বলছে? সে তো বিয়েই করেনি। রিশাদ বুঝতে পারলো না তার স্যার মজা করছে নাকি জিজ্ঞাসা করছে। সে তো ভয় পাচ্ছে। রিশাদ কোনো ভুল করলো কিনা সে পুরানো কথা ভাবতে লাগলো। তারপর রিশাদ আস্তে আস্তে বলে উঠল, স্যার, আমার বউ জানি কোথায় বসে কার মাথায় কাঁঠাল ভাঙছে সেটা আমি জানি না, তবে আপনি চাইলে আমি খুঁজে নিয়ে আসতে পারি। ঈশান ভাবুক ভঙ্গিতে বলল, বউ জিনিসগুলো খুবই মারাত্মক। বুঝতে পারছো রিশাদ, বিয়ে শাদী করে লাভ নেই। তার থেকে এমনি আছো ভালো আছো। না হলে হয়তো বইয়ের চিন্তায় ঠিকমতো কাজটাও করতে পারতে না। রিশাদ যেন আজকে হতভম্বের পর হতভম্ব হয়ে যাচ্ছে। তার স্যার তো কখনো এরকম কথা বলে না। আজকে স্যারের হলোটা কি? তারপর ঈশান রিশাদের দিকে তাকিয়ে বলল, তোমার এই মোটা মাথায় এত কিছু ঢোকার নয়, চলো কাজে যাওয়া যাক। রিশাদ কিছুই বুঝতে পারলো না। সে তার স্যারের পেছন পেছন হাঁটা ধরলো। তবে সে ভাবলো, স্যার মনে হয় বউয়ের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কবে যে স্যারের বউকে পাওয়া যাবে, তাহলে এইসব উদ্ভট কাণ্ড তার বউ সামলাবে। সে মনে হয় বেঁচে যাবে। তাই সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দোয়াই করে সব সময়। এদিকে আরাধ্যা আর লিসা মেয়েটাকে নিয়ে চলে এসেছে। কিন্তু মেয়েটাকে যে কারা কিডন্যাপ করেছে এটা মেয়েটা বুঝতে পারেনি। তাই সেও ভাবছে যে ঈশানই হয়তো ছিল কিডন্যাপার। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি যে ঈশানই মেয়েটাকে বাঁচিয়েছে। অরুণীর চোখ বাঁধা ছিল, তাই কিছুই বুঝতে পারেনি। তাই আবারও ভুল বুঝলো আরাধ্যা। কারণ সারফারাজ তাকে বলেছিল যে ঈশান সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও সে মেয়ে পাচারের সাথে জড়িত আছে। লিসা আরাধ্যাকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে চেনো ওই কিডন্যাপারকে? আরাধ্যা বলল, আমার অনেক পুরানো হিসাব বাকি আছে ওনার সাথে, তাই চিনি। তবে পরে বলবো না হয় কোনো একদিন। লিসা, তুমি অরুণীকে নিয়ে বাসায় পৌঁছে দাও একটু কষ্ট করে। আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় যাব। লিসা আরাধ্যাকে উদ্বিগ্ন স্বরে বলল, শরীর বেশি খারাপ লাগছে? আমি পৌঁছে দেব? আমি আসি তোমার সাথে। মেয়েটা বিদেশি, তবে আরাধ্যার একমাত্র বান্ধবী। এই 2 বছরে এই বিদেশিনীকে আরাধ্যা দেশি বানিয়ে ফেলেছে। আরাধ্যা একটু এসে বলল, না সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। তুমি বরং অরুণীকে পৌঁছে দাও, কালকে দেখা হবে ভার্সিটিতে। লিসা হেসে বলল, টেক কেয়ার, বাড়ি পৌঁছে জানিও। সেও মাথা নাড়ালো। আরাধ্যা রেড হুকের গুদম থেকে বেরিয়ে ক্যারাল গার্ডেন্স এ হয়ে নিজের বাসায় চলে গেল। আরাধ্যা লিসা তারা দুজন ব্রোকলির কলেজে পড়ে। তারা দুজনে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে। যদিও আরাধ্যাকে তার খালামণি রিহান সবাই না করেছিল জব করতে, তার করার দরকার নেই, কিন্তু সে পরিবারের পাশে দাঁড়াবে, সেখানে কারোর সাহায্যে নিবে না। তাই তার বাবার যেহেতু বিজনেসে লস চলছিল, তাই সে চাইছিল সাহায্য করতে। বিয়ের পর রাগ করে সে পরিবারের সঙ্গে দূরত্ব রেখেছিল, তেমন একটা যোগাযোগও করতো না, কিন্তু মাসে মাসে ঠিকই টাকা পাঠায় সে। আরাধ্যার সেই জবেরই এক কলিগ ছিল অরুণী। সে নিখোঁজ হয়েছিল একদিন আগে। আরাধ্যাই উদ্বেগ নিয়েছিল, তাকে খোঁজ করার সঙ্গ দিয়েছিল লিসা। লিসার কয়েকজন চেনা পরিচিত বন্ধু থাকায় সেখান থেকে লোকেশন ট্র্যাক করেই তারা পৌঁছেছিল আজ রাতেই এই গুদম ঘরে। কিন্তু সেখানে গিয়ে যেটা আরাধ্যা দেখলো সেটা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। তার যেন পা চলছিল না। সে তো এই মানুষটাকে দেখলে নিজের আর শক্ত করে রাখতে পারে না। আরাধ্যা মনে মনে ভাবছিল, এতদিন যে নিজেকে এত সংযত করে রাখলো,
তাহলে সবই বৃথা। সে আসলে মোটেও বদলাতে পারেনি। আরাধ্যা কেন পারছে না এই মানুষটাকে শাস্তি দিতে? এই মানুষটা যে এত খারাপ কাজের সাথে জড়িত, কেন পারছে না তাকে আইনের হাতে ধরিয়ে দিতে? কিন্তু আরাধ্যা নিজেকে প্রশ্ন করছে, আসলে কি সব সত্যি? সে জানে, নাকি এই মিথ্যার বেড়া জালে জড়িয়ে আছে? সে বাসার সামনে পৌঁছাতেই দেখতে পেল রিহান বাসার সামনে পায়চারি করছে। তাকে দেখে দৌড়ে আসলো, উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, তোর কি কোনো কাণ্ডজ্ঞান কোনোদিনও হবে না? কতবার বলেছি যে আমাকে নিয়ে যা, যেখানে যাস তুই। তো আমি যে মা, প্রেশারের রুগী, কত টেনশন করে। তুই এই রাতে কোথায় গিয়েছিলি? আমাকে বলে যাবি না তুই? জানিস যে মেয়েরা কোথাও সেফ না, সেটা দেশ হোক আর বিদেশ হোক। আরাধ্যা মলিন হেসে বলল, আমাকে এত দুর্বল ভাবিস না রিহান। আমি নিজের আত্মসম্মান নিজে রক্ষা করতে পারি। আর তাছাড়া আমার জীবনে কি আছে ক্ষতি হওয়ার বল? যা ছিল তা তো সব আগেই শেষ হয়ে গেছে। তারপর যেন কোনো কিছুর আর বলতে পারলো না, তার গলায় কথা আটকে গেল। রিহান বুঝতে পারলো সে কথা ঘোরানোর জন্য বলল, হয়েছে, এখন চলেন, অনেক রাত হয়েছে। আর আপনি কোনো খারাপ অধ্যায়ের কথা ভাববেন না। আমি তো তোকে বলেছি যে একা বের হোস না। যাকগে চল, ফ্রেশ হয়ে ঘুম দে, সকালবেলা তোর ভার্সিটি আছে। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব। আরাধ্যা কোনো রকমের রুমে আসলো, এসে বেডে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি, এছাড়াও রাতের ক্লান্তি অবসাদে তার চোখ ঘুমের ছায়া নেমে এলো। সে ঘুমের গভীর অতলে হারিয়ে যাচ্ছে আর ভাবছে। তার ফোন একটু পরপরই ভাইব্রেট হচ্ছে, কিন্তু তার কান পর্যন্ত এই শব্দ পৌঁছাতে অক্ষম। কিন্তু ফোনের স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার জ্বলজ্বল করছে। আরাধ্যা সেই দিকে অবগত নয়। কে সে? আরাধ্যা এখনো ঘুমাচ্ছে, যেন ঘুমই তার একমাত্র কাজ। কিন্তু গভীর ঘুমের মাঝেও তার অবচেতন মন টের পাচ্ছিল কিছু একটা। শরীরটা যেন হালকা শীতল হয়ে আসছে। অচেনা কোনো স্পর্শ। না, অচেনা না, বরং পরিচিত। তার মনে হলো কেউ একজন তার পায়ের কাছে বসে আছে, আলতো করে ছুঁয়ে দেখছে তাকে। নিঃশ্বাসের উষ্ণতা যেন বাতাসের ভারী আবরণ ভেদ করে তার চামড়ার উপরে চাপ ফেলেছে। ঘুমের ঘোরে তার মনে হলো স্বপ্ন দেখছে, কিন্তু কিছু একটা ঠিক মিলছে না। একটা পরিচিত ঘ্রাণ ভেসে এলো তার নাকে। সেই পরিচিত মাদকতা মেশানো ঘ্রাণ। তার হৃদস্পন্দন যেন মুহূর্তেই দ্রুত হয়ে গেল। চেনা সেই সুবাস, অনেকদিন পর এই ঘ্রাণ, কিন্তু কোথা থেকে, কিভাবে? সে ধড়পড়িয়ে উঠতে চাইল, কিন্তু শরীরটা যেন মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। তারপরই একটা ভারী কণ্ঠস্বর কানে এলো, আপনি কি ভেবেছিলেন আমি আর আসবো না? আরাধ্যা ধপ করে উঠে বসলো। চোখের সামনে দাঁড়িয়ে আছেন আমিনা বেগম। মনি! বিস্ময়ে ফ্যাকাশে হয়ে গেল তার মুখ। তার খালামণি, তার ছায়া সঙ্গী, তার অভিভাবক, তার সম মানুষটা কড়া চোখে তাকিয়ে আছেন তার দিকে। তা আপনি কাকে ভেবেছিলেন? আমিনা বেগম কপট রাগের সুরে বললেন, রাত বিরাতে একা একা বেরিয়ে যাবেন, আর সকালে আপনাকে তুলতে আমার যুদ্ধ করতে হবে। আপনি কি মনে করেন আমি এত সহজে আপনাকে ছেড়ে দেব? আরাধ্যা বোবা হয়ে রইল। সে তো ভেবেছিল অন্য কিছু। এই ঘ্রাণ, এটা মনির হতে পারে না, কোনোভাবেই না। কিন্তু সে কিছুই বলল না, মৃদু হাসলো। তারপর ধীর গতিতে হাত বাড়িয়ে মনির হাত ধরলো, শক্ত করে টেনে তার নিজের কাছে বসিয়ে দিল। মনি, তুমি কেন এত চিন্তা করো আমায় নিয়ে? আরাধ্যা মিষ্টি স্বরে বলল। তার কণ্ঠে ছিল শিশুসুলভ অনুরাগ। আমি কি এখনো ছোট্টটি আছি? আমি ঠিক আছি, কিচ্ছু হবে না আমার। তাছাড়া রিহান তো আছেই, সে আমাকে ঠিকঠাক উঠিয়ে দিবে। ওরে বাবা, এ কি মায়া দেখানো শুরু করলি আবার? আমিনা বেগম মুখ শক্ত করে বললেন, এখন এসব চালবাজি বন্ধ কর, তাড়াতাড়ি উঠে পড়। নাস্তা দিয়েছি টেবিলে, তোর ভার্সিটিতে জরুরি কাজ আছে। আর রিহান তো তোর জন্য রেডি হয়ে বসে আছে। আরাধ্যা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ জিজ্ঞাসা করলো, মনি, আমার ঘরে কেউ এসেছিল তোমার আসার আগে?
এই প্রশ্ন শুনেই যেন একটু কেঁপে উঠলেন আমিনা বেগম, কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলেন, কে আসবে? আমি ছাড়া তো কেউ আসেনি। গলার এক অদ্ভুত কঠোরতা, চোখের পলকে কথাটা এড়িয়ে গিয়ে বলেন, অকারণে সকাল সকাল এইসব আজগুবি কথা বলিস না। সব সময় বলি তাড়াতাড়ি ঘুমাবি আর কারোর সাথে মারপিট করবি না। তারপর যেন ব্যস্ততার ভান করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। আরাধ্যা তাকিয়ে রইল দরজার দিকে। মনি কেন প্রশ্নটা এড়িয়ে গেলেন? এই ঘ্রাণ, সে কি ভুল করছে? না, তার ভুল হওয়ার কথা না। সে এই গন্ধ খুব ভালো করেই চেনে। বিছানার ওপর চুপচাপ বসে রইল সে। কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীর গতিতে শ্বাস ছাড়লো। নিজেই নিজেকে বলল, বৃথা আশায় বসে থাকিস না আরাধ্যা। যে মানুষটা তোর স্বপ্নেও আসতে চায় না, তাকে তুই নিজের ঘরে আনতে চাইছিস? এটা অসম্ভব। এটা কখনো হতে পারে না। আর তুই তা হতে দিবিও না। কথাগুলো শেষ করেই সে ফ্রেশ হতে চলে গেল। তবে আয়নার সামনে দাঁড়িয়ে পানির ছিটা মুখে দিতে দিতে ভাবতে লাগলো, এই অদ্ভুত ব্যাপারটা তার সঙ্গে বহুদিন ধরে ঘটছে। রাত গভীর হলে মনে হয় কেউ যেন তার খুব কাছাকাছি এসে দাঁড়ায়। চোখ বন্ধ করলেই মনে হয় হালকা শীতল বাতাস ঘিরে ধরেছে, অথচ জানালা বন্ধ থাকে। সত্যি যদি কেউ আসে, তাহলে মনি বা রিহান কিছু টের পেত না? তারা তো এতটা সচেতন। কিন্তু যখনই সে প্রশ্ন তোলে, সবাই বিষয়টা এড়িয়ে যায়। কেন? আরাধ্যা নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করলো। ঠিক তখনই ফোনের রিংটোনটা তার ধ্যান ছিন্ন করলো। দ্রুত বাইরে এসে ফোনটা হাতে নিয়ে দেখলো লিসা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই অপার পাশ থেকে উদ্বিগ্ন স্বরে লিসা বলে উঠল, আরাধ্যা, তুমি ঠিক আছো? আরাধ্যা মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। চিন্তা করো না, আমি একটু পরেই আসছি, তুমি অপেক্ষা করো। অপর পাশ থেকে লিসা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর ফোনটা কেটে দিল। আরাধ্যা দ্রুত ব্রেকফাস্ট সেরে দরজার সামনে যেতেই দেখতে পেল রিহান গাড়ি থেকে বের করছে। তার কপালে ভাঁজ পড়ল। তোর ভার্সিটি আছে না? আমি বারবার বলেছি আমার জন্য গাড়ির দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। প্রতিদিন একই কাজ করিস, বিরক্ত হয়ে যাচ্ছি, বুঝতে পারিস না? রিহান মুচকি হাসলো। এক হাতে গাড়ির দরজাটা খুলে ধরে সামান্য ঝুঁকে বলল, এই কাজটা না করলে মনে হয় আমার জ্যান্ত থাকতে পারবো না। কণ্ঠস্বর শেষের দিকে কিছুটা অস্পষ্ট হয়ে গেল। আরাধ্যা পুরোপুরি শুনতে পায়নি। ভুরু কুচকে বলল, কি বললি? রিহান তখনও হাসছে। গাড়ির দরজা আরো একটু খুলে দিয়ে বলল, এই কাজটা করতে আমার কোনো অসুবিধা হয় না। তুই এত চিন্তা করিস কেন? বরং আর ভাবতে বসলে আমার ভার্সিটিতে দেরি হয়ে যাবে। গাড়িতে তো তোরই। আরাধ্যার বিস্ময় বাড়ল। মানে? রিহান এবার আর কোনো কথার ব্যাখ্যা দিল না, শুধু হাসি মুখে বলল, এত ভাবার দরকার নেই, তাড়াতাড়ি ওঠ। লিসা সকাল থেকেই আমাকে ফোন দিয়ে যাচ্ছে, বিদেশিনী আমার ঘুম হারাম করে দিয়েছে। আরাধ্যা একটু হাসলো। বুঝতে পেরেছি, এবার আমার প্রতিদিন পৌঁছে দেওয়ার আসল কারণ। রিহান রহস্যময় হাসি দিল, হুম, এটাও একটা কারণ। ভার্সিটিতে পৌঁছানোর পর আরাধ্যা ও রিহান ভার্সিটির সামনে পৌঁছেছে। লিসা দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে রাতে কতবার ফোন দিয়েছি, তুমি ধরোনি কেন? আরাধ্যা চোখ ঘুরিয়ে মৃদু হেসে বলল, গতকাল অনেক ধকল গেছে লিসা, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ফোন সাইলেন্ট ছিল, তাই শুনতে পাইনি। চিন্তার কিছু নেই। রিহান পাশ থেকে ঠোঁট বাঁকিয়ে বলল, ও, তাহলে বুঝেছি, বান্ধবীর জন্যই সকাল থেকে এতবার ফোন দেওয়া হয়েছিল, তাই তো? লিসা ঠোঁট টিপে বলল, অবশ্যই বান্ধবীর জন্য, নইলে তোমার জন্য ফোন দেবো কেন? রিহান ঠোঁটটা চেপে নাটকীয় রাগ করার ভান করলো। আরাধ্যা দুজনকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, তোমরা পরে ঝগড়া করো, চলো লিসা, ক্লাসে যাই। অরুণী ঠিক আছে তো? লিসা মাথা দুলিয়ে আরাধ্যার হাত ধরলো। দুজন একসঙ্গে ক্লাসের দিকে এগিয়ে গেল। রিহান গাড়িতে বসতেই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক চেনা নাম্বার।
সে দ্রুতই ফোনটা রিসিভ করলো। আজকে তো ফাঁসিয়ে দিয়েছিলে, বলেছিলাম না বারবার ওই রুমে যাওয়ার দরকার নেই। অপর পাশ থেকে কিছু একটা বলা হলো, তবে স্পষ্ট শোনা গেল না। রিহানের ভুরু কুঁচকে গেল, চোখে মুখে এক ধরনের অস্থিরতা ফুটে উঠল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে আবারও বলল, আমি আসছি, তুমি ওয়েট করো। কথাটা শেষ করে ফোনটা কেটে দিল সে। শক্ত হাত হয়ে উঠল স্টিয়ারিং এর ওপর। এরপর এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিল। তার গন্তব্য রেড হুক। অন্ধকারে ঢেকে থাকা সেই জায়গায় অপেক্ষা করছিল সেই ব্যক্তি যার সাথে সে ফোনে কথা বলছিল। রিহানের গাড়ি এসে থামলো সেই পুরানো পরিত্যক্ত গুদাম ঘরের সামনে। আশেপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে বাতাসে ঝুঁকে থাকা পুরানো টিনগুলো ঝকঝক শব্দ করছে। চারপাশে অদ্ভুত এক শূন্যতা, সময় যেন এখানেই থমকে আছে। গাড়ির থেকে নামতেই তার ভেতরে একটা কেমন জানি অস্বস্তি কুঁকড়ে উঠল। চারিদিকে তাকিয়ে সে গভীর নিঃশ্বাস নিল। তারপর ধীরে ধীরে গুদাম ঘরের অবস্থায় বিশাল লোহার দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দুলাভাই! রিহান আচমকা অনুভব করলো কেউ একজন তার ঘাড়ে হাত রাখলো। গা শিরশির করে উঠল তার। চমকে উঠে দ্রুত পেছনে ফিরে তাকাতেই চেনা কণ্ঠস্বর ভেসে এলো, তা শালা, সকাল সকাল এত ভয় পাওয়ার কি আছে? ঈশান! রিহান হো হো করে হেসে উঠল, বলল, যার দুলাভাই দিনে দুপুরে হাওয়া হয়ে যায় তার তো ভয় পাওয়ার কথাই নয়। ঈশান এবার রিহানের ঘাড় ধরে শক্ত গলায় বলল, আমি তো কতবার বলেছি রাত বিরাতে কখনো আমার বউটাকে একা ছাড়বি না। কাল রাতে সে একা বের হলো কিভাবে? তার গলার সুরে অসন্তোষ সঙ্গে অদ্ভুত আতঙ্ক মিশেছিল। রিহান চুপ করেই রইল। যদি ওদের নাগালে চলে যেত। ঈশানের চোখ ধাঁধিয়ে উঠল। কিন্তু সে আমি না আসলে কি হতো ভাবতে পারছিস? তোকে তো ভরসা করেছিলাম। রিহান মাথা চুলকে অসহায়ের মতো বলতে লাগলো, আমি সবসময় খেয়াল রাখি দুলা ভাই, কিন্তু তোমার বউও তো কম যায় না। সে একরোখা জেদি, তার ইচ্ছে হলে কোনো কিছুতেই থামানো যায় না। আমি অনেক বুঝিয়েছি কিন্তু শোনেনি। তারপর গতকাল তোমার মাও অসুস্থ ছিল, তাই বের হতে পারিনি। সে এবার ঈশানের সামনে হাত জড়ো করলো। সে কণ্ঠে অসহায়ত্ব ফুটিয়ে বলল, দুলাভাই, আবার আমাকে মাফ করে দেন। আমি আর কিছু পারছি না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার তোমার বউ তুমি সামলাও। এই 2 বছর ধরে আমি কি না কি করেছি, তুমিই তো সবকিছু সাক্ষী, বলো। ইরফান একটু চিন্তিত হয়ে বলল, তোমার দায়িত্ব ছিল ওকে সামলানো রিহান। আমি জানি আরাধ্যা জেদি, কিন্তু তার মানে এই না যে তুমি হাল ছেড়ে দিবে। আমি জানি আরাধ্যা জেদি, কিন্তু তার মানে এই না যে তুই হাল ছেড়ে দিবি। ও তো আগে এমন ছিল না, আমার জন্যই তো এমন হয়ে গেছে। রিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুলাভাই, আমি চেষ্টা করিনি এমন না, কিন্তু ওর ইচ্ছের কাছে আমি হেরে গেছি। আরাধ্যাকে আটকে রাখা অসম্ভব। ওর মাথায় ঢুকে গেলে সেটা সে করবেই। আর এবার তো দেশে যাওয়ার প্ল্যানও নিয়ে নিয়েছে। আমি কি করব বলো? ঈশানের চোখ কঠিন হয়ে উঠল। দেশে যাবে মানে? কোথায় যাবে? রিহান কাঁধ ঝাঁকিয়ে বলল, বলেছে একা একাই যাবে। বলো তো কিভাবে ওকে আটকাই? ঈশান এবার ঠান্ডা গলায় বলল, আমি ওকে কোথাও যেতে দেব না, বিশেষ করে এখন যখন ও বিপদের মধ্যে রয়েছে। রিহান অবাক হয়ে তাকালো, তুমি কি তাহলে ওকে জানিয়ে দেবে তুমি আসলে কে? ঈশান কয়েক সেকেন্ড চুপ করে থেকে গভীরভাবে বলল, সময় হলে সব বলবো। তবে এখন আমার বউ আমার হাতের বাইরে যেতে পারবে না, সেটা আমি নিশ্চিন্ত করব। রিহান, তুই তো সবটাই জানিস তাই না, বল। কথাটা বলেই ঈশান ধপ করে চেয়ারের ওপর উঠে বসল। রিহান, তুই তো সবটাই জানিস তাই না, বল। কথাটা বলেই ঈশান ধপ করে চেয়ারের ওপর বসে পড়ল।
ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল শূন্যে, যেন সত্যের ভার আর তার কাঁধে চেপে বসেছে। রিহান কিছু বলতে পারল না। কি বা বলবে? সে তো সব জানে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। এই মানুষটাই তো জীবনের ঝুঁকি নিয়ে বারবার আরাধ্যাকে বাঁচিয়ে এসেছে, অথচ আরাধ্যা সেটা বিন্দু মাত্রও জানে না। আসলে জানে না বললে ভুল হবে, ঈশানই তাকে কিছু জানতে দেয়নি। প্রথম দিন থেকেই সে আরাধ্যাকে আড়াল থেকে রক্ষা করে আসছে, তাকে সব বিপদ থেকে দূরে সরিয়ে রাখছে। কারণ আরাধ্যা যদি কখনো জানতে পারে তার সবচেয়ে আপনজনই তাকে রক্ষার জন্য কত কিছু করছে, কত বড় বড় বিপদের মুখে পড়েছে, তাহলে সে হয়তো সত্যটা মেনে নিতে পারবে না, বিশ্বাস করতে পারবে না তার জন্য কেউ এত দূরে যেতে পারে। তাই ঈশান সবসময় ছায়ার মতো পাশে থেকেও অদৃশ্য থেকেছে। কিন্তু আজ সময়ের সন্ধিক্ষণে এসে সবকিছু ধ্বংস হয়ে যাবে কিনা সেই ভয়টা ঈশান আর রিহানের হৃদয়কে গ্রাস করছে। কয়েক বছর আগে ঈশানের সঙ্গে রিহানের পরিচয়টা কাকতালীয় নয়, বরং এক ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্য দিয়ে হয়েছিল। অতীত, সেই সময় রিহানও তার পরিবার দেশে ফিরেছিল। যেহেতু তারা দেশে স্থায়ীভাবে থাকে না, তাই স্বাভাবিকভাবেই তারা আরাধ্যাদের বাড়িতেই উঠেছিল। কিন্তু বিপত্তি বাঁধল সেই দিন রাতে। আরাধ্যার বাবা আমজাদ সাহেব তখনও বাড়ি ফেরেননি। সময় যত গড়াচ্ছিল সবার উদ্বেগ ততই বাড়ছিল, কিন্তু আরাধ্যার অবস্থা ছিল আরো ভয়াবহ। সে তো বাবার অন্তঃপ্রাণ। এক পর্যায়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হলো। ঘড়ির কাঁটা রাত গভীরের দিকে এগিয়ে যেতেই থানার থেকে ফোন এলো। বাসায় তখন ছেলে মানুষ বলতে রিহান আর তার বাবা। আরাধ্যার অবস্থা তখন এমন ছিল যে তাকে ফেলে কোথাও যাওয়া সম্ভব ছিল না। তাই রিহান তার বাবাকে বাসায় রেখে দ্রুত থানার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু থানায় গিয়ে সে যা শুনল তাতে যেন পায়ের নিচের মাটি সরে গেল তার। আমজাদ সাহেব অবৈধ অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত। আজ রাতেই এনএসআই এর মিশনে তাকে হাতে নাতে ধরা হয়েছে। রিহান বিস্মিত হয়ে গেল। সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার আঙ্কেল তো একজন সৎ ব্যবসায়ী, তাহলে কিভাবে? কিন্তু বাস্তবতা ছিল নির্মম। ব্যবসার আড়ালে যে এতদিন অন্য কিছু চলছিল তা কেউ টের পায়নি। এখন কি হবে? যদি এই খবর জানাজানি হয়ে যায় তাহলে সমাজের কাছে আরাধ্যার পরিবার মুখ দেখাতে পারবে না। সবচেয়ে বড় কথা, আরাধ্যা কি এই সত্য মেনে নিতে পারবে? তার তো জানা ছিল তার বাবা তার আদর্শ। এখন যদি সে জানতে পারে তার বাবা একজন অপরাধী, সে কি এই ধাক্কা সইতে পারবে? রিহানের মাথা কাজ করছিল না। সে কি করবে, কি করা উচিত? পুলিশ স্টেশনের করিডোরে একা দাঁড়িয়েছিল সে। আশেপাশের কোলাহল কানে আসছিল ঠিকই, কিন্তু কিছুই স্পষ্ট লাগছিল না। শরীরটা ভারী লাগছিল। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা অজস্র চিন্তা যেন তাকে শ্বাস নিতে দিচ্ছে না। এই সত্যটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আরাধ্যাকে রক্ষা করার আর কোনো উপায় থাকবে না। এই একটাই ভাবনা তার মাথার মধ্যে ঝড় তুলেছিল। ঠিক তখনই সামনের দিক থেকে ভেসে এলো এক গভীর দৃঢ় কণ্ঠ। তুমি রিহান, তাই তো? রিহান চমকে তাকালো। তার সামনে এসে দাঁড়িয়েছে এক অপরিচিত পুরুষ। সাদা শার্টের ওপর কালো জ্যাকেট, সুঠম গড়ন, তীক্ষ্ণ চোখ, যেন কোনো রহস্যের দেয়ালে ঢাকা পড়ে আছে তার অস্তিত্ব। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক গভীর, ঠান্ডা, অথচ এক ধরনের অদৃশ্য আগুন সেখানে দাউ দাউ করে জ্বলছিল। রেহান কিছু বলার আগেই লোকটি ধীর পায়ে এগিয়ে এলো, কণ্ঠস্বরে যেন এক অলঙ্ঘনীয় দৃঢ়তা। এখন প্রশ্ন করার সময় নেই, শুধু বলো, তুমি তোমার পরিবারকে রক্ষা করতে চাও তো? রিহান শ্বাস ধরা ধরা লাগছিল, শরীরটা কাঁপছে কিনা সেটাও বুঝতে পারছিল না সে। অপরিচিত হলেও এই লোকটার চোখে এমন কিছু আছে যা তাকে থমকে দিল, যেন সে সব জানে। আপনি কে? কণ্ঠটা কাঁপলো তার। লোকটির গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর এক ধীর শান্ত অথচ চূড়ান্ত সংকল্পবদ্ধ স্বরে বলল, আমি চাই
তুমি ঠান্ডা মাথায় ভাবো। এই মুহূর্তে তোমার একমাত্র ভুল পদক্ষেপ তোমার আপনজনদেরকে শেষ করে দিতে পারে। আমাকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে রক্ষা করতে এসেছি। রিহান হতবাক হয়ে গেল। এই লোকটি কিভাবে জানলো? কিভাবে সে এত কিছু বুঝতে পারলো? ঠিক তখনই থানার ভেতর থেকে পুলিশের কড়া গলা ভেসে এলো। রিহান আহমেদ, ইন্সপেক্টর সাহেব তোমাকে ডাকছেন। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। রিহান একবার অপরিচিত লোকটির দিকে তাকালো, তারপর থানার দরজার দিকে। কি করবে সে? লোকটি এবার আরো কাছে এসে একদম ফিসফিস করে বলল, আমি যা বলেছি তাই করো, এর বাইরে কিছু করলে বিপদ হবে। রিহানের শরীর কেঁপে উঠল। কি চাইছে এই লোকটা? কিন্তু সে কি সত্যি বিশ্বাস করতে পারে তাকে? ঠিক তখনই এক কনস্টেবল এগিয়ে এলো। চলেন রিহান সাহেব, ইন্সপেক্টর সাহেব অপেক্ষা করছেন। রিহান শেষবার লোকটির চোখে তাকালো। সে মৃদু হেসে বলল, আমি এখানেই আছি, মনে রেখো তুমি একা নও। রিহানের মনে হলো এই কথাটুকুই যেন তাকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট। কিন্তু কে এই মানুষ? কি তার পরিচয়? রিহানকে থানার ভেতরে নিয়ে যাওয়া হলো। আর সে চলে যেতেই লোকটি পকেট থেকে ফোনটা বের করে একটি নাম্বার ডায়াল করলো। শুরু হয়ে গেল। ধীর কণ্ঠে সে বলল, তৈরি থেকো, ফ্ল্যাশব্যাক। ঈশান ভাবছে, ব্যস্ত শহরের কোলাহল, থেমে থাকা গাড়ির দীর্ঘ লাইন, উত্তপ্ত বাতাসে ছড়িয়ে থাকা হর্নের কর্কশ শব্দ, জ্যামে আটকে থাকা গাড়ির ভেতরে বসে থাকা যুবকটি যেন এই কোলাহল থেকে অনেক দূরে। কোলের ওপর ল্যাপটপ, কানে হেডফোন, দ্রুত চলতে থাকা আঙ্গুলগুলো কোডিং এর গভীরে ডুবে আছে। কিন্তু তার দ্রুতে চাপা ভাঁজ, শক্ত হয়ে থাকা মুষ্টিবদ্ধ হাত সবই জানান দিচ্ছে তার মন আজ শান্ত নেই। অস্থিরতার মাঝে মাঝে মানুষকে এমন এক সৌন্দর্য দেয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। ঈশান দেখলো, হয়তো বোঝা যাবে না এই অস্থিরতাই তাকে কতটা অপরূপ করে তুলেছে। তার শরীরের প্রতিটি রেখায় যেন শক্তির প্রতিচ্ছবি, অথচ সেই কঠোরতার আড়ালে লুকিয়ে আছে গভীর কোমলতা। তার বাহুগুলো যেন পাহাড়ের মতো দৃঢ়, যা আশ্রয় দিতে জানে, সুরক্ষা দিতে জানে। কিন্তু সেই শক্তির বিপরীতে তার চোখের গভীরতা যেন সমুদ্রের ঢেউ, যেখানে অনুভূতির অস্থিরতা বয়ে চলে অবিরাম, যেন এক রহস্যময় আগুন যা একদিকে পোড়ায় অন্যদিকে টানে। একটা অস্থিরতা, একটা চেপে রাখা রাগ যেন তাকে গ্রাস করছে। এক মুহূর্ত দীর্ঘশ্বাস একটা, তারপরে সে এক ঝটকায় ল্যাপটপটা ছুঁড়ে দিল গাড়ির নিচে, গিয়ে পড়লো তার পায়ের কাছে। গাড়িটাও যদি উল্টো দেওয়া যেত, সবকিছু তছনছ হয়ে যেত, তাহলে হয়তো কিছুটা স্বস্তি পেত সে। কিন্তু তা তো সম্ভব নয়। নিজেকে সংযত করে সামনের দিকে তাকাতেই চোখ পড়ল লুকিং গ্লাসের প্রতিবিম্ব এক দৃষ্টিতে। রিশাদ তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। ঈশান ভ্রু কুঞ্চিত করলো, চোখ সরিয়ে নিতে পারছে না সে। কিন্তু রাগে ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। আমি কি তোমার বউ যে চোখ দিয়ে গিলে খাচ্ছ? রিশাদ হতবাক। সে তো শুধু স্যারের রাগান্বিত মুখের অভিব্যক্তি দেখছিল। কেন হঠাৎ বইয়ের প্রসঙ্গ? লজ্জায় তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে নিল, যেন কিছুই শোনায়নি। ঈশান গাড়ির সিটে হেলান দিয়ে চোখটা বন্ধ করলো। এসি বন্ধ করো, জানালা খুলে দাও। রিশাদ তাড়াতাড়ি করে জানালা খুলে দিতেই ঠিক তখনই একটা হালকা সুতির ওড়না বাতাসে উড়ে এসে তার মুখের ওপর পড়ল। ঈশান প্রথমে বিরক্ত হলো। সারাদিনের মানসিক চাপে এমনিতে মাথার ভেতর ঝড় বইছে, তার উপরে এই ঝামেলা। সে তৎক্ষণাৎই ওড়নাটা সরিয়ে ফেলতে চাইছিল, কিন্তু তারপর যা ঘটলো তা যেন অন্য এক জগতের গল্প। ওড়নাটার সাথে এলো এক মিষ্টি সুবাস, যেন কোনো এক অচেনা, অপরিচিত, চিরপরিচিত ঘ্রাণ। বৃষ্টি স্নাত মাটির গন্ধের মতো শান্তিময়, কোনো ফুলের মতো কোমল, আবার কোনো পুরানো স্মৃতির মতো আপন। সে ধীরে ধীরে ওড়নাটা সরিয়ে পাশে তাকালো। ঠিক তখনই সময় থমকে গেল। ফুটপাতের এক কোণায়, ব্যস্ত জনপদের কোলাহলের মাঝেও
এক শান্ত দৃশ্য। একদল তরুণ তরুণীর সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটা বাক্স, তাতে লেখা মানুষের জন্য মানুষ। কেউ বৃদ্ধাশ্রমের জন্য তহবিল তুলছে, কেউ পথ শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করছে। পথচারীরা এক ঝলক দেখে চলে যাচ্ছে, কিন্তু ঈশানের দৃষ্টি সেখানেই আটকে গেল। নয়, পুরো জগৎটাই নয়, একজনের ওপরই। একটি মেয়ে হাঁটু গেড়ে বসে আছে এক পথ শিশুর সামনে, তার হাতে বিস্কিটের প্যাকেট। ভালোবাসার ছোঁয়ায় শিশুটির মুখে তুলে দেওয়া যাচ্ছে খাবার। তার চোখে মুখে এক অপার্থিব প্রশান্তি, যেন এই ছোট্ট মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। তখনই বাতাসে তার কাঁধের ওড়নাটা উড়ে গেল। সে এক মুহূর্তের জন্য ইতস্তত হলো, চারপাশে তাকালো। তার পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক শার্ট খুলে তার দিকে বাড়িয়ে দিল। যদিও ছেলেটার নিচে টি শার্ট থাকায় কোনো সমস্যা হয়নি, কিন্তু দৃশ্যটা ছিল অভাবনীয়। মেয়েটার অস্থির মুখ এলোমেলো চুলের সাথে মিশে এক অন্যরকম জাদু সৃষ্টি করলো মুহূর্তটা। হালকা নীল সুতির সালোয়ার কামিজ, যেন আকাশের এক টুকরো অংশ নিয়ে পড়ে আছে সে। সূর্যের আলো তার ত্বকে পড়লে ঝলমল করে ওঠে, ঠিক ভোরের প্রথম আলো। আর তার চোখ, ঈশান থমকে গেল। সে বহু চোখ দেখেছে, ভয়, সন্দেহ, কৌশল, লোভ, কিন্তু এই চোখগুলো অন্যরকম। এতটা স্বচ্ছ, এতটা মায়াময়, যেন এক গভীর নদী যার তলদেশে হাজারো অজানা গল্প লুকিয়ে আছে। তার প্রতিটি চলাফেরা ছিল এক ধরনের কোমল সৌন্দর্য, যেন চারপাশের কোলাহলের মাঝেও সে এক শান্ত বাতাসের মতো ছড়িয়ে রয়েছে। তার হাসি, সেই হাসিতে কোনো দ্বিধা নেই, কোনো কৃত্রিমতা নেই, শুধু নিখাদ মানবতা আর একরাশ আলো। ঈশান বুঝতে পারল সে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তার মনে হলো এই মেয়েটাকে সে আগে কোথাও দেখেছে, না বাস্তবে নয়, কিন্তু কোথায়? হয়তো কোনো স্বপ্নে, হয়তো কোনো কল্পনায়, কিংবা হয়তো নিজের মনের কোণে এক গভীর চিলে কোঠায়। ঠিক তখনই মেয়েটির তার দৃষ্টি অনুভব করলো, চোখ তুলে তাকালো ঈশানের দিকে। সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। দুজন দুজনের চোখে কিছু খুঁজে ফিরছিল। এ কি আকর্ষণ নাকি মোহ? কি? ঈশানের মনে হলো এই এক দৃষ্টিতেই তার ভেতর কিছু একটা বদলে যাচ্ছে। তার ভেতরের সমস্ত জট পাকানো হিসাব যেন মুহূর্তেই ধসে পড়ল। আরাধ্যা কিছু বলল না, শুধু মৃদু হাসলো। সেই হাসিতে কোনো লুকোচুরি নেই, কোনো দ্বিধা নেই, কোনো প্রশ্ন নেই, শুধু এক রাশ আলো। ঈশান নিজের অজান্তেই দীর্ঘশ্বাস ফেলল। তারপর মনে মনে বলল, এতদিন কোথায় ছিলে তুমি? ঈশানের ভাবনায় ছেদ ঘটল। স্যার, আপনি ঠিক আছেন? রিশাদের কণ্ঠে কিছুটা দ্বিধা। ঈশান ধীর গতিতে তার দিকে ফিরল, চোখে বিরক্তি আর ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি। বেটা, তোর জন্য মনে হচ্ছে আমি জীবনে কল্পনাতেও বিয়ে সারতে পারবো না। রিশাদ হতভম্ব হয়ে গেল। মানে? সেদিনও দিল না শালা, আজকেও দিল না। ঈশান বিড়বিড় করে বলল। তার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেল না ঈশান, কারণ ঠিক তখনই রিহান এসে পড়ল। পুলিশ তো কোনো কথাই শুনছে না। তিনজনের কথার মাঝখানে অদৃশ্য এক চাপা উত্তেজনা কাজ করছিল। ঈশান বাঁকা হাসি দিল। সে দীর্ঘদিন যাবৎ এদেরকে যুক্ত আছে। সে জানে আমজাদ হোসেনকে যেভাবে আটক করা হয়েছে হাতে নাতে, কোনোভাবেই তাকে এইভাবে সহজে ছেড়ে দেবে না। তবে ঈশান জানে প্রমাণ থাকা মানে অপরাধ প্রমাণিত হওয়া নয়। এটা তো কেবলই একটা চাল, একটা পরিকল্পনা। সে যদি তদন্তটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, তাহলে আমজাদ সাহেবকে সাময়িক মুক্ত রাখা সম্ভব। কিন্তু এর জন্যই দরকার একটা ভয়ঙ্কর চাল। ঈশান মনে মনে ভাবল, ম্যাডাম, আপনার জন্য আমার নীতির অন্তরালে গিয়ে কাজ করতে হচ্ছে। কখনো কি নিয়তি এক করবে আমাদের? তদন্ত বদলানোর পরিকল্পনা। পুলিশ ও এনএসআই এর সঙ্গে মিশন পরিচালনা করছে। ইহসান জানে সে সবার সামনে মুখ খুলতে পারবে না, তাই সে সোজা গিয়ে হাজির হলো
এসিপি রুদ্রনীল সেনগুপ্তর অফিসে। স্যার, এই কেসটা নিয়ে একটু সময় দরকার, শান্ত স্বরে বলল ঈশান। রুদ্রনীল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুমি কি তোমার কথার গুরুত্ব বুঝতে পারছো? জি স্যার, খুব ভালোভাবে। কিন্তু কিন্তু কি? ঈশান গভীর শ্বাস নিল, তারপর ফাইলটা টেবিলে রেখে বলল, আমাদের হাতে যা তথ্য আছে তাতে প্রমাণ হয় আমজাদ সাহেব জড়িত, কিন্তু আমি বিশ্বাস করি তিনি আসল অপরাধী নন। কেউ একজন তাকে ব্যবহার করছে। এখন যদি আমরা তাকে গ্রেপ্তার করি তাহলে সে ভয়ে মুখ খুলবে না, আর প্রকৃত অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে। তুমি কি বলতে চাইছো? আমরা যদি তাকে সাময়িকভাবে ছেড়ে দেই তবে সে নিশ্চিতভাবে তার ব্যাকআপ প্ল্যানের দিকে যাবে, কিংবা প্রকৃত অপরাধীর সঙ্গে যোগাযোগ করবে। তখন আমরা পুরো চক্রটাই ধরতে পারবো। রুদ্রনীল চুপ করে রইলেন, তার চোখে মুখে চিন্তার ছাপ। তারপর একসময় ধীর স্বরে বললেন, এটা ঝুঁকিপূর্ণ। যদি সে পালিয়ে যায় বা আবারও কোনো অপরাধে ধরা পড়ে তাহলে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে ঈশান। ঈশান একটু বিচলিত হলো না। সে জানে এই এক চালেই পুরো খেলা বদলে যাবে। তদন্তের মোড় ঘুরলো। আমজাদ সাহেবকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হলো। শর্ত নাম্বার 1, তার ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস নজরদারিতে থাকবে। শর্ত নাম্বার 2, তিনি পুলিশের অনুমতি ছাড়া শহর ছাড়তে পারবেন না। শর্ত নাম্বার 3, তাকে গোপনে ট্র্যাক করা হবে। আমজাদ সাহেব বাড়ি ফিরলেন, কিন্তু তার চেহারায় এক ধরনের চাপা আতঙ্ক। কিন্তু মাথায় শয়তানি বুদ্ধির কমতি নেই। তিনি জানেন এই মুক্তি শুধু সময়ের খেলা। বাড়িতে কাউকে এইসবের কিছুই বলা হলো না। অন্যদিকে ঈশান তার প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখছে, কারণ সে জানে এই পরবর্তী মুহূর্তটা বোঝা যাবে আমজাদ সাহেব প্রকৃত অপরাধী নাকি শিকার। তবে ঈশান জানে না যে আমজাদ সাহেব কতটা ভয়ঙ্কর মানুষ। ঈশান জানে না সে নিজের অজান্তে কত বড় বিপদ ডেকে এনেছে। তার ক্যারিয়ার, তার সব শেষ হয়ে যেতে পারে একটা ভুল পদক্ষেপের কারণে। কিন্তু সে যে এত বড় ঝুঁকিটা নিয়েছে, কেন কেন কেউ বুঝতে পারছে না। শুধু ঈশানই জানে সে যে তার কঙ্কাবতীর জন্যই এই পদক্ষেপটা নিয়েছে, তাকে ভালো রাখার জন্য। তাকে ভালো রাখার জন্য ঈশান হয়তো নিজের সর্বস্ব বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না। অতীত, রিহান ও তার পরিবার সকলের পরিস্থিতির মোটামুটি স্বাভাবিক দেখে ফিরে গিয়েছিল নিউ ইয়র্ক। কিন্তু বিপত্তি তো বাঁধলো তারপরে। আরাধ্যার বাবা আসলে যে কতটা নিকৃষ্ট প্রকৃতির লোক এটা আসলে সবার পক্ষে ধারণা করাও অসম্ভব হয়েছিল। সেই সন্ত্রাসী চক্রের মূল হোতা কে? তার অবস্থান কোথায়? কিভাবে এত বড় নেটওয়ার্ক গড়ে তুলেছে? তবে আরাধ্যার বাবা যে এই চক্রের মূল মাথা নয় তা ঈশান বুঝতে পেরেছে। এইসব এখনো কারোর জানা নেই, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় আরাধ্যার বাবা ছিল সন্ত্রাসী চক্রের মাথার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। এই চক্রের শিকার আরো গভীরে বিস্তৃত, প্রশাসনের উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। এনএসআই এর একাধিকবার চেষ্টা করেও মূল হোতার পরিচয় উন্মুক্ত করতে পারেনি, কারণ কেউ একজন প্রতিবারই তাদের পরিকল্পনা ফাঁস করে দিচ্ছে। এটাই সেই মিশন যেখানে এনএসআই এর এজেন্ট ঈশান মির্জা নিয়োজিত। তবে সাধারণ মিশনের চেয়ে এটি একেবারেই আলাদা। এনএসআই এর একজন সিনিয়র অফিসার হিসেবে এত গভীরে জড়ানোর কথা না থাকলেও ঈশান নিজের ব্যক্তিগত কারণে এই মিশনে এসেছে। কিন্তু সেই কারণটা একমাত্র সে নিজেই জানে, আর কেউ নয়। তবে যতই সে তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে এই বিশ্বাসঘাতক খুব কাছের, হয়তো প্রশাসনের ভেতরেই কেউ একজন তাদের সব পরিকল্পনা শত্রুপক্ষের হাতে তুলে দিচ্ছে। এবং ঈশান জানে এই যুদ্ধটা শুধু দেশ রক্ষার জন্য নয়, তার নিজের অস্তিত্বের। ইসহানের সন্দেহের তালিকাটা ছোট নয়।
এনআইএ এর ভেতরে কেউ একজন নিশ্চয়ই শত্রুপক্ষের সঙ্গে জড়িত, না হলে প্রতিবারই তাদের অপারেশন ফাঁস হয়ে যায় কিভাবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে বিশ্বাসঘাতক? প্রশাসনের ভেতর থেকে কেউ, নাকি এমন কেউ যার অস্তিত্বই তারা এখনো টের পায়নি? রিশাদ তার দেখানো ড্রাইভার, আসলে সে এনআইএ সাব ইন্সপেক্টর সি, ফিল্ড অপারেটিভ এবং ইসহানের সবচেয়ে কাছের মানুষ। দীর্ঘদিনের মিশন সঙ্গী, বিশ্বস্ত সহযোগী, যাকে ইসহান নিজের ভাইয়ের মতোই মনে করে। রিশাদ শুধু একজন দক্ষ এজেন্টই নয়, বরং সে ছদ্মবেশ ধারণ, তথ্য সংগ্রহ, নজরদারি চালানো এবং সংকট মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পারদর্শী। ইসহান যদি এই মিশনের মস্তিষ্ক হয়, তাহলে রিশাদ তার চোখ ও কান। কখনো কখনো সে ইসহানের নির্দেশ ছাড়াও স্বাধীনভাবে কাজ করে, কারণ দুজনের সম্পর্ক শুধু অফিসিয়াল নয়, বরং ভ্রাতৃসুলভ। একে অপরের জীবনের দায়িত্ব নিয়ে কাজ করে। তবে এই মিশন যত গভীর হচ্ছে, ইসহান ও রিশাদ বুঝতে পারছে যে এটা শুধু একটি সন্ত্রাসী চক্রধ্বংসের লড়াই নয়, বরং তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইও। কেউ একজন তাদের গতিবিধির ওপর নজর রাখছে, প্রতিটি পদক্ষেপের আগে যেন শত্রুরা সবকিছু জেনে যাচ্ছে। এখন প্রশ্ন, কে এই বিশ্বাস তারা চিহ্নঘাতক? প্রশাসনের ভেতর থেকে কেউ, নাকি এমন কেউ যার অস্তিত্বই তারা এখনো টের পায়নি? ইসহান ও রিশাদ প্রতিটি সূত্র খুঁজে চলেছে, কিন্তু প্রতিবারই তারা এক ধাপ পেছনে পড়ে যাচ্ছে। যেন কেউ একজন তাদের আগে থেকেই চালিয়ে দিচ্ছে এক অদৃশ্য খেলা। তবে এবার ইসহান আর অপেক্ষা করবে না। সে ঠিক করে ফেলেছে, এই বিশ্বাসঘাতককে ধরার জন্য তাকে আরও গভীরে ঢুকতে হবে। এনআইএ এর হেডকোয়ার্টারে বসেই কি সত্যিটা জানা সম্ভব? নাকি শত্রুর রাজ্যে ঢুকে গিয়ে নিজেকেই টোপ বানাতে হবে? রিশাদ বলল, আমরা তো সবসময়ই শত্রুকে খুঁজছি বাইরে, কিন্তু যদি সে আমাদের ভেতরেই থাকে? ইসহান ঠোঁট কামড়ে ভাবল, যদি শত্রু সত্যিই ভেতরেই থাকে, তবে সে কে? ইসহান গোপনে কিছু পরিকল্পনা করে নিল রিশাদের সাথে। পরের দিন রিশাদ গাড়ির ভেতর এক জায়গায় বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। সেই কখন থেকে ঈশান তাকে নড়তে পর্যন্ত দিচ্ছে না। শুধু বলেছে কাজ আছে, কিন্তু কি কাজ সেটা জানতে চাওয়াটা যেন মহাপাপ। সে লক্ষ্য করল, ইসহান ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কি যেন দেখছে। রিশাদের অধৈর্য দৃষ্টি ঠিকই ধরতে পারল ইসহান। হঠাৎ ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে একগাল হাসি দিয়ে বলে উঠল, তোর বিয়ের জন্য তরস হয়েছে না বুঝতে পারলাম, কিন্তু আমি তো আর কোনো রূপসী কন্যা নই যে আমাকে অপলক দৃষ্টিতে দেখবি। রিশাদ চমকে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দই বের হল না। কি শুনল সে? এই লোক এতক্ষণ ধরে বসিয়ে রেখে শেষে কিনা এসব আবোল তাবোল বলছে। সে বিরক্ত হয়ে বলল, টেনশনে মাথা খারাপ হয়ে গেল নাকি? ইসহান কোনো উত্তর দিল না। ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে পকেট থেকে একটা ছবি বের করল। ছবিটা রিশাদের হাতে ধরিয়ে দিয়ে এমন স্বাভাবিক স্বরে বলল, যেন এটা পৃথিবীর সবচেয়ে সাধারণ কথা। এই মেয়েটা আমার বউ। হ্যাঁ, তবে ফিউচার বউ। আমি তো আর কাউকে নিরাশ করতে পারি না, তাই বিয়ের ব্যবস্থা তুই করবি। যা যা করলে মেয়েটা আমার বউ হয়ে যায়, সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিবি। রিশাদ এবার সত্যিই হতবাক। সে বিশ্বাসই করতে পারছে না যে ইসহান এই কথা বলছে। ইসহান, যে কখনো কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। সে কিনা হুট করে বলে দিল, এই মেয়েটা আমার বউ। রিশাদ আরও অবাক হল একটা কারণে, এই মেয়ে আবার কে? আর তার চেয়েও বড় প্রশ্ন, সে কিভাবে রাজি করাবে সবাইকে? রিশাদ হাঁ করে তাকিয়ে আছে দেখে ইসহান এবার বিরক্ত মুখে বলল, বুঝতে পারছি, তোর মাথায় কিছুই ঢুকছে না। তুই তো ঝাঁপিয়ে পড়ে বলবি, স্যারের বিয়ে হবে, আমি আনন্দে নাচব। কিন্তু এখন মুখ হাঁ করে রেখেছিস কেন? মশা ঢুকানোর জন্য? এতই যদি মশা খেতে ইচ্ছে করে, আমাকে বলতি, আমি কয়েক ব্যাগ গিফট করতাম। তারপর ঠোঁটের কোণে এক রহস্যময়ী হাসি টেনে বলল, শোন,
এই ছবিটা নিয়ে গিয়ে আমাদের এলাকার সব ঘটকদের কাছে দিবি। এমনভাবে কনভিন্স করবি যেন তারা আমার পরিবারকে আজকেই আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তবে আমি তো আবার নারীবিদ্যে তারা চিহ্নসী টাইপ, তাই সরাসরি রাজি হওয়া যাবে না। প্রথমে একটু না না করতে হবে, মেয়েটাকে একটু জ্বালাতন করতে হবে, তারপর। এটা বলে ঈশান আয়েশি ভঙ্গিতে গাড়ির সিটে হেলান দিল, চোখ বুজল, যেন তার আর কোনো কাজ নেই। আরেকটা কথা, আমার নাম যেন কোথাও না আসে। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। রহস্যময় হাসি দিয়ে সে চোখ বন্ধ করল ইসহান। আর রিশাদ? সে এখন মহা চিন্তায় পড়ে গেছে। কি দুনিয়া এসে পড়ল সে। ইসহান বিয়ে করতে চায়, কিন্তু সামনে আসতে চায় না। আর যাকে বিয়ে করতে চায় সে কি আদৌ জানে? রিশাদ ভাবনার মাঝেই ইসহান লোকেশন পাঠিয়ে দিল, গাড়িটা সেখানে নিতে বলল। রিশাদ ভাবল, হয়তো আবার কোনো গোপন মিশনে যেতে হবে। কিন্তু গাড়ি এসে থামল যেখানে, তা দেখে সে অবাক। ভার্সিটির সামনে। রিশাদ কিছু বলার আগেই ইসহান আরাম করে শরীর টানটান করল, তারপর দরজা খুলে নামল। কোনো কথা না বলেই সে ভার্সিটির ভেতরে ঢুকে গেল। রিশাদ গাড়ি পার্ক করে দ্রুত তার পেছনে পেছনে হাঁটল। কিন্তু যা দেখল তাতে তো সে আরও হতবাক। কয়েকজন মেয়ে ঘিরে দাঁড়িয়ে চিৎকার করছে, আর তাদের মাঝখানে নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ইসহান। এই ছেলেটা ইচ্ছে করেই আমাদের বান্ধবীকে ধাক্কা দিয়েছে। রিশাদ চোখ ঘুরিয়ে দেখল, মেয়েটি ওদের পেছনে দাঁড়িয়ে বিব্রতভাবে সবাইকে থামানোর চেষ্টা করছে। কিন্তু এই মেয়েটা তো। রিশাদের চোখ বিস্ময় বড় হয়ে গেল। এই মেয়ের ছবি তো ইসহান কিছুক্ষণ আগেই তাকে দেখিয়েছিল। তাহলে এখানে এসে তাকে ধাক্কা মারল কেন? যাকে বিয়ে করতে চাইছে তাকেই অপমান করছে কেন? সে ইসহানের দিকে তাকালো, কিন্তু ইসহান যেন পুরো ঘটনাকে পাত্তাই দিচ্ছে না। ঠিক তখনই মেয়েটি নিজেই এগিয়ে এলো। ওদের জন্য আমি সরি। আসলে ওরা না বুঝে ঝামেলা করে ফেলেছে। আপনি কিছু মনে করবেন না। ইসহান মেয়েটির কথা শুনছিল, তবে তার চোখে ছিল সম্পূর্ণ উদাসীনতা। যেন এসবের কিছুই তার জন্য গুরুত্বপূর্ণ নয়। মেয়েটির দিকে এক পা এগোতেই মেয়েটি নিজেই পিছু হটল। তখনই ইসহান নিচু স্বরে ফিসফিসিয়ে বলল, নিজের ওড়না আর নিজেকে যেদিন থেকে ঠিকভাবে সামলাতে পারবেন সেদিন রাস্তায় বের হবেন। না হলে। মেয়েটি বিস্ময়ে তাকিয়ে রইল, যেন বুঝতে পারছিল না সে কি বলল। ইসহান তখনই কিছুটা দূরে সরে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার সামনে যেন আপনাকে আর কখনো না দেখি। বলেই সে নিচে নেমে সোজা গাড়ির দিকে হাঁটা দিল। রিশাদ হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর দ্রুত ইসহানের পেছনে পেছনে ছুটে গেল। গাড়ির কাছে গিয়ে দেখল, ইসহান গা এলিয়ে দিয়ে আরামে হেলান দিয়ে আছে। রিশাদ ধীরে ধীরে বলল, মেয়েটা। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ইসহান গম্ভীর কণ্ঠে বলল, মিসেস মির্জা বল। তোর স্যারের বউ। রিশাদ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে ম্যামের সঙ্গে এমন ব্যবহার করলে কেন? ইসহান ঠোঁট বাঁকিয়ে এক চিলতে হাসি দিল, চোখে একরকম শয়তানি ঝিলিক। একটু জ্বালাতন করলাম, যাতে করে আমাকে নিয়ে ভাবে। আর কি? রিশাদের যেন এক মুহূর্তের জন্য ইচ্ছে হল মাটি ফেটে যাক আর সে তাতে মিশে যাক। কিন্তু বাস্তব তো কারো ইচ্ছেমতো বদলায় না। তাই আর কোনো কথা না বাড়িয়ে এসে চুপচাপ গাড়িতে উঠে পড়ল। জানে, এখন কোনো কথা বলেও লাভ হবে না। অনেকদিন কেটে গেছে। আজ সেই প্রতীক্ষিত দিন, সেদিন ইসহানের দেওয়া ছবির মেয়েটিকে দেখতে যাচ্ছে ইসহানের পরিবার। এই দিনটা আনার জন্য রিশাদ কম কষ্ট করেনি। কত জায়গায় ছোটাছুটি করেছে, কত ঘটকের কাছে গিয়ে অনুরোধ করেছে, কত টাকা খরচ হয়েছে, সব মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। যদিও কাজটা ঠিকঠাক না করতে পারলে ইসহান তাকে কি করত সেটা সে জানে না। সব ঝড় তো তাকেই পোহাতে হয়েছে, সেটা কি জানে ওই ব্যাটা? সে তো বলেই খালাস। সোফায় বসে এসবই মনে মনে ভাবছিল রিশাদ।
আজ যেন আর কোনো ঝামেলা না হয়, তাই সব কাজ ফেলে সকাল সকাল চলে এসেছে। আজকের দিনটা কোনো বিপত্তি ছাড়া পার করলেই মনে হবে সে যেন বেঁচে গেল। তবে একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছে না। আমজাদ সাহেব, যাকে তারাই একসময় গ্রেপ্তার করেছিল, একজন দাগী আসামি, তাহলে কি ইসহান এই জন্যই আমজাদ হোসেনকে নিজের ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে থানা থেকে ছাড়িয়েছে? তার মেয়েকে কেন বিয়ে করতে চাইছে ইসহান? শুধুই কি ভালো লেগেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমজাদ সাহেবের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই কি এই পরিকল্পনা? তবে সে যতটুকু ইসহানকে চেনে, তাতে এটুকু নিশ্চিত এতটা অমানুষ সে নয়। নিশ্চয়ই ভালোবাসার কারণেই এতটা উঠে পড়ে লেগেছে। এদিকে আজ এনআইএ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং। সেখানে অফিসারদের হাতে আমজাদ সাহেবের বিরুদ্ধে অনেক প্রমাণ এসেছে। যদি এসব প্রমাণ মিলে যায়, আর যদি এনআইএ অফিসাররা মনে করেন ইসহানের ব্যক্তিগত সম্পর্কের কারণে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে। এমনকি প্রমাণ মিললে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে। এই চিন্তায় রিশাদ কোনো কুলকিনারা পাচ্ছে না। সে তো জানে ইসহান কখনো ব্যক্তিগত সম্পর্কের জন্য দায়িত্বে ছাড় দেয় না। তবে এক্স্যাক্টলি কী কারণে সে এমন সিদ্ধান্ত নিয়েছে সেটাই বুঝতে পারছে না। কিন্তু একটা বিষয়ে সে নিশ্চিত, ইসহান সৎ, নীতিবান। সে জানপ্রাণ দিয়ে লড়বে, কিন্তু দেশের কোনো ক্ষতি হতে দেবে না। ইসহান সহ সবাই চলে গেল, কিন্তু তার পরিবারের সবাই এতটাই মুগ্ধ যে সেদিনই আরাধ্যাকে বউ করে নিয়ে আসতে পারলে যেন বাঁচে। তবে বিপত্তি বাধল তখনই। ইসহান কিছুতেই রাজি নয়। সরাসরি বলে দিল তাদের নাকি মেয়ে পছন্দ হয়নি। কিন্তু এই কথা শোনার পর আমজাদ সাহেব কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। ইসহানকে তিনি চিনতে পারেন, ঠিক যেমন ইসহানও তাকে চেনে। তবে কি তারই কোনো কর্মকাণ্ডের কারণে ইসহানে বিয়েতে অরাজি? মনে মনে প্রশ্ন জাগল তার, কিন্তু মুখে কিছু বললেন না। আর রিশাদ, সে যেন হতবাক। এত কিছু করল, কত কিছু প্ল্যান করল, সবই তো ইসহানের কথায়। অথচ এখন সে বলছে বিয়ে করবে না। তাহলে এত কিছু কেন করল? রিশাদের মাথায় কিছুই ঢুকছে না। কিন্তু ইসহানের পরিবারের কাছে এসব কিছুই মানায় না। তারা যেন প্রতিজ্ঞা করেই বসেছে, এই মেয়ে মানে আরাধ্যাই হবে তাদের ঘরের বউ। বিশেষ করে ইসহানের মা অরুণিমা খাতুন, তিনি একরকম স্থির সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। আসলে ইসহানও এটাই চেয়েছিল। সে চায়নি কোনো ঝুঁকি থাকুক। সবকিছু পরিকল্পনামাফিক এগোক, যেন হুট করে কোনো বিপদ আরাধ্যার মাথায় না আসে। এখন যখন তার পরিবারই বিয়ের ব্যাপারে একরোখা, তখন সে পুরোপুরি নিশ্চিন্ত। বিয়েটা তার কঙ্কাবতীর সাথেই হবে। তবে সে মনে মনে বেশ খুশি। কারণ এখন সে আরাধ্যাকে আরও বেশি জ্বালাতে পারবে। রাতের আকাশ মেঘলা। অন্ধকারের গভীরতায় ডুবে আছে শহর। রাস্তার বাতিগুলো অস্পষ্ট আলো ছড়িয়ে দিচ্ছে, যেন সবকিছুই রহস্যে মোড়া। একটা কালো এসইউভি রাস্তার ধারে থেমে আছে। ভিতরে বসে আছেন ইসহান আর রিশাদ, দুজনেই চিন্তায় ডুবে। ইসহান একমনে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন, যেখানে একটা বার্তা ভেসে উঠেছে। আগামী 2 দিনের মধ্যে রিপোর্ট করুন। তদন্তের গতিপথ বদলানোর কারণ ব্যাখ্যা করতে হবে। রিশাদ পাশে বসেছিলেন। তিনি গভীর দৃষ্টি নিয়ে ইসহানের দিকে তাকালেন। এবার তাহলে নিশ্চিত আপনাকে নজরদারিতে রাখা হবে? ইসহান ধীরে ধীরে মাথা ঝাঁকালেন। হয়তো সাসপেন্ড করবে না, কিন্তু অফিসের বাইরের কাউকে ফোন করা তো দূরের কথা, নেটওয়ার্ক থেকেই বিচ্ছিন্ন থাকতে হবে। আমার প্রতিটা চলাফেরা ট্র্যাক করা হবে। কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, সবকিছু নজরদারিতে থাকবে। রিশাদ ঠোঁট কামড়ে বললেন, অর্থাৎ মাস্টারমাইন্ডের নাগাল পেতেও আপনাকে জীবন দুর্বিষহ করে দেবে ওরা? ইসহান ক্লান্ত গলায় বললেন, দেবে তো অবশ্যই, কিন্তু এই কাজের জন্য আমি তৈরি ছিলাম। তবে চিন্তার বিষয় হচ্ছে আমজাদ হোসেন এবার ধরা পড়বে, আর তার সঙ্গে আরও কিছু বড় নাম ফাঁস হবে। কিন্তু মাস্টারমাইন্ড? রিশাদ ফিসফিস করে বললেন, তিনি এখনও ধরা ছোঁয়ার বাইরে।
গাড়ির ভেতর নীরবতা নেমে এলো। বাইরে রাতের হাওয়া বইছে, আর ভিতরে উত্তেজনা জমাট বেঁধেছে। ইসহান জানেন, এবার তার যাওয়ার পালা। কিন্তু যাওয়ার আগে তার একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি। তিনি হঠাৎই বলে উঠলেন, আমি আরাধ্যাকে বিয়ে করব। আগামীকালই। রিশাদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, আপনি কি বললেন?